রাখবে আমার কথা তেজু? মারতে পারবে তাকে ভয়ঙ্করভাবে? ওনার মৃত্যু দেখে বোধহয় আমি ততটাই শান্তি পাবো যতটা মায়ের মৃত্যুতে কষ্ট পেয়েছি। জেসির কথা শেষ হতেই তেজু কাছে গিয়ে আগলে নেয়। বয়সে তার থেকে অনেক বড়, বড় বোনের মতো সম্মান করে। বুঝতে পারে এখানে জেসির দোষ নেই। হাত ধরে চোখের পানি মুছে দেয়। টেনশন করো না আপু, ওনার মৃত্যু হবে, ভয়ঙ্কর মৃত্যু দেব আমি সবাইকে, যা দেখে তাদের রুহু কাঁপবে। জেসি শান্ত হয়, পর মুহূর্তে নরম স্বরে প্রশ্ন করে, আচ্ছা তোমার কি গোপন কোনো বাংলো আছে এটা ছাড়া? কেমন সন্দেহ নিয়ে জেসি প্রশ্নটা করে। তেজু ঠোঁট চেপে কিছুক্ষণ ভেবেই উত্তর দেয়, না নেই। রিহান তালুকদার হঠাৎ বোট কেন দাঁড়াচ্ছে সে সম্পর্কে কিছু জানো? রিহান তালুকদার নামটা শুনেই তেজুর শরীর কেঁপে ওঠে। অদ্ভুতভাবে ভীষণ রকম ঘেন্না হয় এই নামটাই। সেদিন রাতে যেই জানতে পেরেছিল প্রতি জন্মদিনের চিঠিগুলো রিহান তালুকদার দিয়েছে, সেই দিন থেকে রাগ আরও বেড়েছে। রাগে দুঃখে সব চিঠি পুড়ে ফেলেছে যা সে 10 বছর সযত্নে আগলে রেখেছিল। সে একটি চিঠির জন্য প্রতি বছর বেলকুনির কাছে রাত জাগত। দিন শেষে জানতে পেরেছে রিহান জুতা মেরে গরু দান করছে। মাথায় আসে না হঠাৎ এত লুতুফুতু প্রেম উতলে পড়ছে কেন? আগে এই ভালোবাসা কোথায় ছিল? সব ভেবে ঘেনায় দাঁত কটমট করে সে বলে, নিশ্চয়ই এমপি হওয়ার পিছনে কোনো কারণ আছে। এই যে আলাদা এক পাওয়ার পাবে, হয়তো অসুবিধা মতো মেয়ে পাচার করতে পারবে। জেসি বাঁকা চোখে তাকায়। তেজুর মন পড়ার জন্য বলে, সে তো অন্যায় করছে, তোমার সাথে দিনের পর দিন করেছে, আবার হাজারো মেয়ের সাথে করছে। আর কতদিন চলবে এইগুলো? সে তো দিনের পর দিন অপরাধ করেই যাচ্ছে। অন্যায় আর কতদিন করবে? ধ্বংস করে দিব রিহান তালুকদারের পাপের রাজত্ব। আর কারো সাথে আমি অন্যায় হতে দিব না। জাস্ট ওয়েট। জেসি অবাক চোখে তাকায়। তেজু এমন কথা বলবে কখনো ভাবতে পারেনি। সে ভেবেছিল নিজের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে, বাকিদের বিষয়ে তার মাথা ব্যথা ছিল না। কিন্তু এখন কি? আর কাউকে অন্যায় করতে দেবে না। জেসি ভয়ে গুটিয়ে যায়, চিন্তা হয়। রেহানের জন্যও টেনশন এসে পড়ে। রেহানের সাথে বহুবার কথা হয়েছে, সব কথার লাইনে তেজ নামটা জড়িয়ে থাকতো। যেন এই নামটা ছাড়া তার দম বন্ধ লাগতো। অদ্ভুতভাবে মনে প্রশ্ন জাগে। রিহান, তেজু দুইজনই ভীষণ জেদি। রিহান নিজের কাজ ছাড়বে না ভালোই জানে, আবার তেজু নিজের জেদ বজায় রাখবে। সব ভেবে টেনশনে জেসির কপালে ভাঁজ ওঠে। আমি যাচ্ছি, রাত হয়ে যাচ্ছে, কালকে কলেজ যেতে হবে। তুমি তো কলেজ জয়েন করবে বলছো, কখন করছো? কালকে কলেজ গেলেই দেখবে। যাও, রাত হয়ে যাচ্ছে। উত্তর পেয়ে তেজু বেরিয়ে যায় বাড়ি থেকে। একলা বাড়িতে পড়ে থাকে জেসি। বাড়ি ফিরতে ইচ্ছে করে না। একটু শান্তির প্রয়োজন, যা সে পাচ্ছে না। ওই বাড়িতে গেলে বাবার কাজকর্মে শান্তির বদলে অশান্তি লাগে। বাড়িতে ঢুকলেই মায়ের আহাজারি কানে আসে। ভাইয়ের খিলখিল হাসির শব্দ বারবার কানে বাজে। শান্তি মেলে না। ধীরে ধীরে হেঁটে একটা রুমে যায়। একলা এই বাড়িতে অচেনা গার্ড ছাড়া কোনো কাছের মানুষ নেই। বিছানায় শুয়ে আস্তে করে চোখ বন্ধ করে। সঙ্গে সঙ্গে গড়িয়ে পড়ে। দু চোখ ভরি অস্ত্র। চোখ জ্বলে ওঠে। সহ্য করতে না পেরে বন্ধ চোখ জোড়া খুলে ফেলে। এক পাশে ফিরে মোবাইল খুলে গ্যালারিতে যায়। সেখানে একজন পুরুষের হাজারো ছবি আছে যা সে লুকিয়ে লুকিয়ে তুলেছে। নিজের অজান্তে হঠাৎ মানুষটাকে মন দিয়ে ফেলেছে না চাইতেও। মানুষটার মনে প্রাণে আরেকজনের বসবাস। সব কিছুকে কেমন অসহ্য মনে হয়। সে চাইলেও নিজের কাছে পাবে না। একটার পর একটা ছবি দেখে কখন যে ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। সকাল 9টা। তেজু মাত্র ঘুম থেকে উঠেছে। রাত করে ফেরার দেরি হয়েছে। বড় মা অনেক ডেকেছে, তবে দরজা খোলেনি। উঠে বসে চুলগুলো আলগোছ বেঁধে নেয়। অলসতা সেরে উঠে বিছানা গুছিয়ে ড্রয়ার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। হঠাৎ গলার কাছে লাল দাগ দেখে চমকে যায়। গলা এদিকে ওদিকে করে দেখে, বুঝতে পারে না দাগ কিভাবে হলো। ভেবে নেয় রাতে হয়তো কোথাও আঘাত লেগেছে। ড্রয়ার খুলে কলেজের সাদা অ্যাপ্রনটা নিয়ে নিল।
টপসের ওপরে জড়িয়ে নেয়, সাথে মাথার ওপর সাদা স্কার্ফ করে, পায়ের শো পরে, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দরজা খুলে নিচে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে প্রথমে চোখে পড়ে কিচেনে মিষ্টি তালুকদার আর রুহি তালুকদারের ওপর। ঠোঁট চেপে হাসে। দুজনেই পুরো দমে কাজ করছে। বাড়ির কোনো পুরুষ কাজের লোকে হাতের খাবার খায় না, অদ্ভুত অভ্যাস তাদের, তাই বাধ্য হয়ে বাড়ির মহিলাদের রান্না করতে হয়। এতদিন সে রান্না করত, আজ করেনি, ঘুম থেকে উঠেনি। সব দেখে আস্তে আস্তে নিচে নামে। সোফায় দেখা যায় বীর ভাই আর রোদের পরনে কলেজের অ্যাপ্রন। বোঝা যায় তারা ওর জন্য অপেক্ষা করেছে। আশেপাশে তাকিয়ে আর কাউকে দেখা যায় না, সবাই নিজের কাজে চলে গেছে। টেবিলে এসে তেজু আরাম করে বসে। কিচেন থেকে রুহি শাড়ির আঁচল কোমরে গুজতে গুজতে আসে। তেজু আর চোখে দেখে পাউরুটিতে জ্যাম লেপিয়ে শান্তিতে মুখ দেয়। অলক্ষী মুখ পুরি, কয়টা বাজে? ঘুম থেকে উঠছিস? আমাদের কি কাজের মেয়ে পেয়েছিস? অ্যাপ্রন খুল। সকালের নাস্তার কাজ আমরা করেছি, এখন দুপুরের খাবারের কাজ তুই করবি। কোনো কলেজ যেতে হবে না। কথাগুলো বলতে বলতে রুহি এসে তেজুর পাশে দাঁড়ায়। জেম ল্যাপটানো পাউরুটি পানি দিয়ে গিলে ফেলে। পিছনে চোখ টেনে দেখে বীর ভাই আসছে। আস্তে করে চোখ দিয়ে ইশারা করে যেন কিছু না বলে। তেজুর ইশারায় বীর থেমে যায়। ফার্স্ট নিজের মুখ সামলাও বড় মা, নয়তো মুখ কিভাবে বন্ধ করতে হয় আমার জানা আছে। আর কি বললে? তোমাদের কাজের মেয়ে পেয়েছি কিনা? কাজের মেয়ে কি আছে তোমাদের? সংসার তোমরা সামলাচ্ছ, আমার কি? শুনো, আগের দিন বাঘে খাইছে। আমার খাবার নিয়ে প্রবলেম থাকলে বলো, কাজের লোক রেখে দিচ্ছি আমার জন্য। বান্দির কাজ আর করতে পারবো না, অনেক তো চালালে, এবার সব ভুলে যাও। আর হ্যাঁ, আজ থেকে যেন 9টার আগে আমার দরজা নক করতে না দেখি। ঘুমে ডিস্টার্ব করলে একদম হাত ভেঙে দিব। কথাগুলো বলে তেজে উঠে যেতে চাইলে রুহি স্কার্ফ ধরে টান মারে। স্কার্ফ টান পড়ায় গলার কাছে পিনটা গলার মাঝে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে তেজের ব্যথায় শব্দ করে মৃদু কেঁপে ওঠে। রক্ত চোখ বড় মায়ের দিকে তাকায়। কিছু বুঝবার আগেই বড় মার গুজে রাখা শাড়ির আঁচল গলার সাথে পেঁচিয়ে ধরে। কঠোরভাবে বলে ওঠে, বলেছিলাম না আগে শুনোনি? কোন সাহসে শরীরে হাত দাও না? মনে আছে আমার এই হাত ফুটন্ত তেলের মাঝে চুবিয়েছিলে? ঠিক সেইভাবে আমার শরীরের ওপর এই ওঠা তোমার হাত ফুটন্ত তেলে চুবাবো। যদি আর একবার বলতে হয় আমাকে আগের সেই সহজ সরল তেজু ভাবলে ভুল করবে। তোমার জন্য এই তেজুর মনে কোনো মায়া নেই, তাই তোমাকে মারতে হাত কাঁপবে না, মাইন্ড ইট। কথাগুলো বলে রুহি হাত ঝাড়া মেরে ছেড়ে দেয় তেজু। নরবয়ে রুহি এক দৃষ্টিতে তেজুর এমন কঠিন রূপের দিকে তাকিয়ে থাকে। গলা ব্যথা করে অনেক, আঁচল দিয়ে চেপে ধরার কারণে। যেতে যেতে তেজু সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা রিহানকে দেখে। রিহানের দৃষ্টি তার দিকে নিবদ্ধ, কেমন নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে। মাসে একবার বড় মায়ের দিকে অসহায় চোখে তাকায়। তেজুর দৃষ্টি তা এড়ায় না। রিহানের সেই অসহায় দৃষ্টি তেজুকে কিছুটা শান্তি দেয়। সে জানে রিহান তালুকদার মায়ের সাথে যতই কঠিন আচরণ করুক, দিন শেষে ভালোবাসে, আর সেই মায়ের কষ্টতে কষ্ট একটু হলেও পাবে স্বাভাবিক। সব দেখে রিহান দীর্ঘশ্বাস ফেলে রুমের উদ্দেশ্যে হেঁটে যায়। পার্টি অফিসে যেতে হবে, কাল বাদে পরশু ভোট। মনের ভেতর ভীষণ দ্বন্দ্ব আছে। মায়ের এই শাস্তি দেখে কিছুটা খারাপ লাগে। কেন যেন মনে হয় এই সব মা ইচ্ছে করে করছে না, কেউ করাচ্ছে এই সব। মায়ের ব্যবহার না এইগুলো। যদি ইচ্ছে করে করতো তাহলে সে নিজেই কখনো গলা টিপে মেরে ফেলতো না। গাড়িতে বসে আছে রোদ, তেজু বীর ড্রাইভ করছে। ওদের কলেজে নামিয়ে তার ফাদারের কাছে যেতে হবে, যাবে। গাড়ির মিররে স্পষ্ট তেজুর প্রতিচ্ছবি দেখা যায়। বাহিরে তাকিয়ে তেজু অচেতনভাবে কিছু ভাবছে। তেজু রানী, হঠাৎ ডাকে ঘর থেকে বেরিয়ে আসে তেজু। বউ কুচকে প্রশ্ন ভরা দৃষ্টি তাকায়। বীর দুষ্টু হেসে রোদের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে, তোর ব্রেন ফুলের ভাই অরণ্য ছেলেটা কেমন বলতো? রোদের সাথে মানাবে? তেজুর কিছুই বুঝতে পারে না।
ফুল নামটা শুনলে ঝট করে পুরনো কোনো স্মৃতি জেগে ওঠে। অরণ্যের কথা কেন জিজ্ঞেস করছে সে বুঝতে পারে না। রোদের দিকে তাকিয়ে ওর মুখ লাল নীল হয়ে যেতে দেখে অবাক হয়। মনে হচ্ছে গিরগিটিও ওর কাছে ফেল। চোখে মুখে এন খুশির অদ্ভুত উচ্ছ্বাস ওপরে পড়ছে। এমন খুশি দেখে কিছুটা আন্দাজ করতে পারে ভালো অনেক আমাদের রোদের সাথে মানাবে বেশ বলে হেসে দেয়। তেজুর হাসির আওয়াজে ভাই বোন দুজনে তাকায়। রোদ ভাইয়ের দিকে তাকিয়ে দেখে বীর অল্প গাড়ি থামিয়ে পিছন ফিরে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ ভাই বোন দুজনের প্রতিক্রিয়া দেখে তেজু একটু বিভ্রান্ত হয়। আমাকে কি এলিয়েনের মতো লাগছে ভাইয়া? এইভাবে তাকিয়ে আছেন কেন? নাকি কিছু ভুল বলেছি? তেজুর প্রশ্নের বীর নিজেকে স্বাভাবিক করে কথা ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, তেমন কিছু না, আসলে রোদকে মিস্টার অরণ্য চৌধুরীর কাছে দিয়ে দিতে চাইছি। আমার বোনটা ভীষণ ভালোবাসে তাকে, আর সে যেহেতু একলা, একটা সঙ্গী পেলে ভালো লাগবে তার। বীরের কথায় তেজুর আন্দাজ ঠিক হয়। চোখ ছোট করে রোদের দিকে তাকিয়ে বলে, ভালো হবে ভাইয়া। একটা কথা বলি? বল। 2 ঘন্টা ক্লাস করে তেজ মঞ্জিল ঘুরতে যাব ভাবছি। ভীষণ ইচ্ছে হচ্ছে নিজের বাড়িটা দেখার। আপনি যাবেন? তেজু গর্ব করে বলে। নিজের বাড়ি শব্দটা বীর বুঝতে পারে মেজো আব্বু বাড়িটা এই জন্য করেছে যাতে কেউ বলতে না পারে তেজুর নিজের কোনো বাড়ি নেই। সব ভেবে সম্মানটা এক ধাপ বেয়ে যায় মেজো আব্বুর প্রতি। সামনে তাকিয়ে দেখে কলেজে এসে গিয়েছে। গাড়ি পার্ক করতে করতে বলে, ঠিক আছে যাব, আমার একটু লেট হলে অপেক্ষা করিস। বলতে বলতে গাড়ি থেকে নেমে তেজু পাশের দরজা খুলে দেয়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে তেজু পড়ে যেতে নিলে বীর ধরে ফেলে। আস্তে তেজু রানী, এখন তো বিপদ একটা হয়ে যেত। তেজু নিজেকে সামলে উঠে দাঁড়ায়। স্বভাবতই বলে ওঠে, আরে ভাইয়া আপনি তো আছেন, আপনি আর দাদু যেখানে থাকবেন সেখানে কি আমার বিপদ কখনো হতে পারে? উল্টা বিপদ নিজেকে পালাবে। তেজুর কথায় বীর ঢুক গিলে মনের মাঝে থাকা অনেক বছরের চেপে রাখা প্রশ্নটা করে বসে। তেজুর, আচ্ছা তেজু রানী, যদি কখনো শুনিস আমি কোনো খারাপ কাজে জড়িয়ে আসি বা করছি, তখন কি তুই আমাকে এইভাবে বিশ্বাস করবি? তেজু ভুক কুচকে তাকায়। এমন কথার মানে সে বুঝতেই পারে না। তেজু জানে বীর ভাই কোনো রকম খারাপ কাজ করে না, যা করে সব রিহান তালুকদার। তাহলে হঠাৎ এমন কথা কেন? ঠান্ডা স্থির চোখে তাকিয়ে বলে, আপনার উপর আমার বিশ্বাস আছে। আপনি কখনো খারাপ কাজ করতেই পারেন না, আর যদি করেও থাকেন তাহলে ভালো হয়ে যান, খারাপ অভ্যাস ত্যাগ করে দেন। তাহলে আজীবন এই তেজু জীবনে প্রথম বিশ্বাসযোগ্য মানুষটা আপনিই হয়ে থাকবেন। তেজুর কথাই বীর ডোক গিলে নেয়। সে ছেড়ে দিতে চায় কিন্তু পারছে না। সে যদি বের হতে চায় মারুফের জীবন নষ্ট হবে। নিজের ভালোর জন্য তো মারুফের জীবন নষ্ট করতে পারবে না। সে না হয় সারা জীবন খারাপ থাকুক, সেই ভেবে বীর চুপ থাকে। দুজনের দিকে তাকিয়ে নীরবে বলে, সাবধানে থাকিস। গল্প তেজু।